কখন থেকে দাঁড়িয়ে আছি। এইমাত্র ক্লাস শেষ হলো। তোমার ক্লাস ছিল না? ছিল, কিন্তু নীরস লেকচার শোনাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাল রাত্রে তোমার ফাংশনে গানটা গুনগুন করতে ভালো লাগছিল। সত্যি অপূর্ব গেয়েছো তুমি কাল। রাত্রি থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় 10 বার বললে। কি ব্যাপার? এই 3 বছরে আমার গান কি আর শুনুনি? শুনেছি, মুখোমুখি শুনেছি, ফাংশনে শুনেছি, রেডিও টিভিতে শুনেছি, কিন্তু কাল মনে হচ্ছিল আগুনের হাওয়া লেগেছে ডালিয়ার মনে। থাক, ভার্সিটির এই ইট পাথরের পরিবেশে তোমার খাব্য মানাবে না। চলো বেরিয়ে পড়ি। মনে পড়ে আমরা প্রথম যেদিন এখানে আসি তখন ওই গাছটা ছিল না। তারপর গাছ লাগানো হলো, সে গাছ বড় হলো, এবার ফুলও ফুটবে। 3 বছরে বাগানটার কত পরিবর্তন হয়েছে। এবার আমাদেরও পরিবর্তন দরকার। মানে? তোমার বাবাকে বলেছো তুমি? মানে বলি বলি করে বলতে সাহস হচ্ছে না। যা যদি মানুষ, তবে এবার দেশে কি কথাটা তুলবো। তুমি তোমার মাকে বলেছো? আমার যে অমত নেই সেটা তুমি ভালো করে জানো। জানি। গুলশানের সবগুলো বাড়ির ভাড়া আদায় হয়েছে? জি হ্যাঁ, কালই ব্যাংকে সব জমা করে দিয়েছি। আর গ্রামের জমির ধানও প্রায় সব বিক্রি হয়ে গেছে। আর হ্যাঁ, আমাদের হোসেন মেটালাইজিং এর মাল এবছর কেমন মার্কেট পাচ্ছে? জি বেগম সাহেবা, আমাদের তৈরি টি সেট নিয়ে বাজারে কারা পড়ে গেছে। সবার মুখে মুখে এখন হোসেন মেটালাইজিং এর নাম। ঠিক আছে, আপনি রিপোর্টগুলো নিয়ে আসুন, আমি দেখব। জি আচ্ছা। চা দিয়েছি বেগম সাহেবা। ডালিয়া বসেছে? উনি তো পারভেজ সাহেবের সঙ্গে বাইরে গেছেন। আচ্ছা, তুমি চিরদিন এমনই থাকবে? বলবে না তো? প্রশ্নই আসে না। কোনোদিন হারিয়ে যাবে না তো? যদি হারিয়ে যাও, তোমার ভালোবাসার সাক্ষী কে দেবে? কেন এই আকাশ আর বাতাস? যা, বিশ্বাস করি না। এই আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাক্ষী রেখে। এ জীবন যাবে হেসে খেলে, বেশ তোমায় কাছে পেলে। এ জীবন যাবে হেসে খেলে, বধু বেশ তোমায় কাছে পেলে। আমি থাকবো তোমারই হয়ে, এই মন বলে আজ দেখে, এই মন বলে আজ দেখে। এই আকাশ তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাক্ষী রেখে। বড় একা ছিলাম পৃথিবীতে, এলে শূন্য হৃদয় ভরে দিতে। বড় একা ছিলাম পৃথিবীতে, এলে শূন্য হৃদয় ভরে দিতে। আমি ধন্য তোমায় কাছে পেয়ে,
তুমি থাকবে আমার দুঃখে সুখে, তুমি থাকবে আমার দুঃখে সুখে। এই আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, আলো এই আকাশকে সাক্ষী রেখে। টেলিগ্রাম, ফাদার সিরিয়াস, কাম শার্প। কালই যাবে? হ্যাঁ, ভোরের ট্রেনে। এক্সকিউজ মি, আপনার কাছে? সরি, আমি সিগারেট খাই না। ও, কি হলো, সিগারেটটা ফেলিয়ে দিলেন? যাক, কিছুক্ষণের জন্য অন্তত লাংসটা রেহাই পেল। আপনি বুঝি ডাক্তার? জি। আপনি? এমএ ফাইনাল ইয়ার। কতদূর যাবেন? কুমিল্লা। আমি তো কুমিল্লা যাব। কুমিল্লা কোথায় যাবেন? জাফরগঞ্জ, বন্ধুর বোনের বিয়েতে। আপনি? কুমিল্লা শহরেই। খবর পেলাম বাবা অসুস্থ। আচ্ছা। টেলিগ্রাম পাঠিয়ে ভালোই করেছে হুজুর। বিয়ের কথা শুনলে ছোট সাহেব তো আসতেন না। এই জন্যই তো মেয়েটাকে ঘরে আনিয়ে রেখেছি। তুমি যাও, দেখো বিয়ের সব ব্যবস্থা ঠিক আছে কিনা। বাবা, তুমি এই টেলিগ্রাম? তোমাকে আনার জন্যে। আমাকে আনার জন্যে? মানে? আমি তোমার বিয়ে ঠিক করেছি। বিয়ে? আমার? অসম্ভব। সেখানদার শাহ কোনোদিন ওয়াদার বরখেলাপ করে না। এসো আমার সঙ্গে। এই পাগড়ি প্রথম পড়েছিলেন আমার বাবা, আমিও পড়েছি, আর আজ রাতে পড়বে তুমি। এ আমার আদেশ। না বাবা, আমি মানতে পারবো না। মানতে তোমাকে হবেই, কারণ ওনাকে আমি ঘরে আনিয়ে রেখেছি। বাবা? হ্যাঁ, তুমি জানো ও ছিল আমার একমাত্র বন্ধু। আমার সঙ্গে শিকারে যে ভুলবশত আমারই বন্দুকের গুলির আঘাতে ওর মৃত্যু হয়। মৃত্যুর সময় আমি ওকে কথা দিয়েছিলাম ওর একটা কন্যাকে আমি পুত্রবধূ করে ঘরে আনবো। আজ সেই ওয়াদা আমি পূরণ করতে যাচ্ছি। আমারও তো ওয়াদা থাকতে পারে বাবা। কি বলতে চাও তুমি? এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। পারভেজ, এই তোমার শেষ কথা? হ্যাঁ, তাহলে আমার শেষ কথা শুনে নাও তুমি। এই যে বন্ধু, তুই এসে সকাল থেকে ভাবছি কখন আসবি কখন আসবি। তা চিন্তা কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়। খুব দেরি করে ফেলেছি না রে? না না, এলো এক্ষুনি শুরু হয়ে যাবে। তুই যা ওখানে গিয়ে বস। নির্মল সাহেব, এবার শুরু করুন। আলহামদুলিল্লাহ। শুরু করুন বললেই তো আর শুরু করা যাচ্ছে না বাবা। কেন? যৌতুকের টাকাটা সেটা তো 1 মাস পরে দেবার কথা। কথা তো তাই ছিল বাবা, কিন্তু অবস্থা দেখে ভরসা পাচ্ছি না। তাছাড়া বাকির কারবারই তো ফাঁকি। কিন্তু এখন তো টাকাটা দিতে পারবো না। এটাও দিতে পারছি না বাবাজি। এ আপনি কি বলছেন? ঠিকই বলেছি। এখন দিতে না পারলে 1 মাস পরে দিবে, তার বিশ্বাস কি? বিশ্বাস করুন, যেভাবেই হোক আমি ব্যবস্থা করব।
কি করে করবে বাবাজি? তোমার তো কোনো আয় ইনকাম নেই। তাছাড়া এই ভিটে মাটি বিক্রি করলে এত টাকা হবে না। দোহাই আপনার, এই সময় আপনি। না বাবা, টাকা ছাড়া বিয়ে হবে না। এই ওর সবাই চল, উঠায়। না না, এই ওর সবাই, আমি হাত জোড় করছি, আপনি এমন কাজ করবেন না। আমার একমাত্র বোন, ওর জীবনটা নষ্ট করে দেন না। আমার মান সম্মান আপনি। রাখা তোমার মান সম্মান? যাদের টাকা পয়সা নেই তাদের আবার মান সম্মান? এই চল সবাই। না না, দাঁড়ান, যাবেন না, আমি আপনার পায়ে পড়ছি। আপনারা যাবেন না, আপনারা যাবেন না, দয়া করুন, দয়া করুন। যেতে দে রহমান। একটা বাজে নিচ ছোট লোকের কাছে নিজেকে কেন ছোট করছিস? ফারুক, খুব দরদ দেখছি। তা শুধু কথার দরদ না দেখিয়ে টাকাটা দিয়ে দরদ দেখালেই তো হয়। এমন টাকা আমি ঠিকই দিতে পারতাম, কিন্তু আপনার লোভী অমানুষের সঙ্গে রহমানের আত্মীয়তা হোক সেটা আমি চাই না। বেরিয়ে যান। ঠিক আছে, চলো সবাই। না, এ কি হয়ে গেল, এ কি হয়ে গেল ফারুক? আমি এখন কি করব, আমি এখন কি করব ফারুক? আমার মান সম্মান সব ধুলে মিশে গেল। আমার একমাত্র বোন, ওর জীবনটাও আমি নষ্ট করে দিলাম, কলঙ্কিত করে দিলাম। এ সমাজের কাছে সে অপয়া হয়ে গেল। আমি ওর কপাল পোড়ালাম। রহমান, 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 আমি যদি তোর বোনকে বিয়ে করি তোর কোনো আপত্তি আছে? তুই আমার বোনকে? না না, এ সম্ভব নয়। কেন সম্ভব নয়? না না, এ হতে পারে না। তুই একজন বিলেত ফেরত ডাক্তার, তোর সমাজ সম্মান, সেখানে আমার অল্প শিক্ষিতা বোন? না না না, এ হয় না। তুই তো জানিস রহমান, যে শিক্ষা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে সে শিক্ষা আমি পাইনি। কিন্তু আমার বোনকে তো তুই কখনো দেখিসনি। তোকে তো দেখেছি। ফারুক, আজ বন্ধুর সম্মান বাঁচানোর জন্য আবেগের বশে তুই বিয়ে করবি, কিন্তু দুদিন পর যদি তোর অনুশোচনা হয়, যদি মনে হয় তুই ভুল করেছিস, না না না। ছি রহমান, সেই ছোটবেলা থেকে তোর মতো আমাকে আর কে জানে? মাত্র 5 বছর দেখা সাক্ষাৎ না হওয়াতেই আমি তোর এত অচেনা হয়ে গেছি। আমার সম্পর্কে তুই এই কথা ভাবতে পারিস? তবু ফারুক, তোর মা আছেন, তার অনুমতি ছাড়া। আমি জানি মা কোনো আপত্তি করবে না, তবু মার খুশির জন্য মাকে না দেখিয়ে আমি তোর বোনের মুখ দেখব না। ঢাকা যাবার পর মা আগে ওর মুখ দেখবে, তারপর আমি দেখব। বল রহমান, বল। বন্ধু রহমান, হাত দেরি করে লাভ নেই, বিয়েটা এক্ষুনি হয়ে যাক, তারপর কালকে ট্রেনে আমরা রওনা হয়ে যাব। বেশ, তাই হবে। আমি বোধহয় ভুল করলাম নায়েব। কেন হুজুর? শুনলাম খোকা নাকি বৌমার মুখ দেখবে না বলে প্রতিজ্ঞা করেছে। এ একটা কথা হলো হুজুর? রাগ পড়লে দুদিনেই সব ঠিক হয়ে যাবে। আপনি ওর মধ্যে শহরে পাঠিয়ে দিন, দুজনে একা একা থাকলে কদিন আর মুখ না দেখে পারবে। ঠিক বলেছ, তুমি ব্যবস্থা করো, আমরা কালকে ট্রেনেই ওদের নিয়ে রওনা হব।
বাবা, বাবা, তোমার অবাধ্য হয়ে আজ আমি তোমাকে হারালাম। আমি তোমার মৃত্যুর জন্য দায়ী বাবা, আমি তোমার মৃত্যুর জন্য দায়ী। আর আমি তোমার অবাধ্য হব না বাবা। কাছে আপনি কে? আমি তোমার স্বামী। ভাইয়া কোথায়? ভাইয়া? হ্যাঁ, কোথায় ভাইয়া? কি হলো, কিছু বলছো না কেন? আমার ভাইয়া? তাহলে ভাইয়া নেই? জানি না। ভাইয়া, এই কাকে তুমি আনলাম? এ তো আমার স্ত্রী নয়। যে ভাইয়া আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, এমনই ভাগ্য যে আমারই বিয়েতে তাকে হারাতে হলো। হে বিয়ের জন্য ভাইয়া কত অপমান সহ্য করেছে। বর উঠে যাবার পর তুমি যদি আমাকে বিয়ে না করতে, তাহলে ভাইয়া লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করত। এত করেও তো ভাইয়াকে ধরে রাখতে পারলাম না। আমার চেয়ে কেউ রইল না। আমি কি করব? ওকে কি খুলে বলে দেব যে ও আমার স্ত্রী নয়? কিন্তু এই দুনিয়ায় তো ও একেবারে একা। এই আঘাত যদি সহ্য করতে না পারে, ও যদি আত্মহত্যা করে, না না, তার চেয়ে ওকে আমি ঢাকায় নিয়ে যাই, তারপর চাচাকে সব খুলে বলে দেব। পারভেজ ভাই, এই কি সঙ্গে কে? আশ্চর্য পারভেজ ভাই, খবর না দিয়ে না জানিয়ে কবে? এখানে দাঁড়িয়ে বক বক করবি না ভেতরে নিয়ে যাবি? নিয়ে চল। এসো ভাবি। বসো। সুন্দর। চাচা কোথায় সাথী? আব্বা তো আজই যশোর গেলেন, দিন 7 পর ফিরবেন। তোর রত্নটি কোথায়? ডাক। কোথায়? আরে শিগগির এদিকে এসো। কি হলো আবার? শ্বশুর যান, ও সরি, আব্বা যান ফিরে এলেন নাকি? শ্বশুর তো নয়, যেন আগামী 3য় মহাযুদ্ধের হিটলার। আরে শুনছো না? কি হলো? ওরে, শান্তিতে চোরটা খেতে দেবে না। মরে গেল নাকি? হায় রে ঘর জামাই। আসসালামু আলাইকুম আব্বা। ও পারভেজ ভাই, সঙ্গে ভাবিও আছেন? হ্যাঁ ভাবি, আসসালামু আলাইকুম।
কি আশ্চর্য, কবে বিয়ে কবে ভাবি, কি চমৎকার পারভেজ ভাই। তোমার পেছন থেকে ধোঁয়া উঠছে কেন? আবার তুমি আব্বার চুরিতে হাত দিয়েছো? দাঁড়াও, আব্বা আসুক। তুমি আমাকে ভাবির সামনে অপমান করছো। চলো ভাবি, ওপরে চলো। এসো পারভেজ ভাই। তোরা যে, আমি আসছি। হাই পারভেজ ভাই, তুমিও রমণীর ফাঁদে পা দিলে? বুঝবে বুঝবে। এক্ষুনি পারভেজ ভাইকে পাঠিয়ে দিচ্ছি, দুজনে খেয়ে দে, তারপর শোনো, এইমাত্র একটা টেলিফোন পেলাম, একটা জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে, ফিরতে রাত হবে। তুমি খেয়ে নিও। পারভেজের কোনো খবর পেলি? না মা, যেই খবর দেবে বলেছিল। আমার মনে হয় 2-1 দিনের মধ্যে ফিরে আসবে। খেয়ে নে, আমি উঠলাম। ঠিক আছে ঠিক আছে, বসবো না তাহলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই। I say get out. তোমার জন্য এনেছি আব্বু। হারাম সোজা, তোকে আমি পিটিয়ে লাঠির মতো বাঁকা করব। কি ব্যাপার পারভেজ ভাই, সারা রাত বাইরে কাটিয়ে এই এতবেলা বাড়ি ফিরলে? মানে জরুরি কাজ ছিল। সাথী, আমায় কিছু খেতে দিবি? ঠিকই, ভাবি না খেয়ে বসে আছে, ওপরে যাও। না, তুই আমায় চট করে কিছু খেতে দে। তুমি কখন ফিরলে? না মানে আমি ফিরিনি। ও হ্যাঁ হ্যাঁ, ফিরেছি, কিন্তু আবার এক্ষুনি বেরিয়ে যেতে হবে। এক্ষুনি? হ্যাঁ, মানে অনেকদিন ঢাকার বাইরে ছিলাম তো, অনেক কাজ জমে গেছে। আমি চলি। খাবে বললি যে? আমি বাইরে খেয়ে নেবো, তোরা খেয়ে নিস। হ্যাঁ, চলি। কি হয়েছে ভাবি, পারভেজ ভাই এসে আবার বেরিয়ে গেল? দেখলে স্ত্রী, এর নাম পুরুষ মানুষ। ডেম কেয়ার, ইচ্ছে হলো এলো, ইচ্ছে হলো গেল, কোন ধার ধারে না। থামো তো,
এদিকে এসো। মনে হচ্ছে কোন গোলমাল আছে। গোলমাল মানে কেমন কেমন লাগলো না? হ্যাঁ তাই তো, কেমন কেমন ব্যাপারটা দেখতে হয়। হ্যাঁ তাই তো, ব্যাপারটা আরে এখনো কেবল থালাবাটি ঘটি, নাস্তা কোথায়? আমার আবার দেরি হয়ে যাচ্ছে। এখনো 100টা বুকডাউন দিতে হবে, ওদিকে আমার কত কাজ পড়ে আছে। তোমার আবার কাজ কি? শ্বশুরেরটা খাচ্ছ আর ঘুমাচ্ছ, বাসা চুপ করে। আজ ভাবি নাস্তা তৈরি করছে। কি চমৎকার! দেখি দেখি, আগে পারভেজ ভাই নাস্তাটা দিয়ে আসি। আমার দাও, আমি নিয়ে যাই। আচ্ছা। ও কি চমৎকার! শ্বশুর যান বাসায় নেই, একদম ফেলি খাচ্ছি। আহা, শ্বশুর যদি আর কোনোদিন ফিরে না আসতো। কি বললে? আমার আব্বা? না না, আমার আব্বার কথা বলছি। নাও, খাও খাও খাও। হলো? ভাইয়া নাস্তা করলো না? মনে হয় দুজনের মধ্যে ফাটল ধরেছে। কি করা যায় বলো তো?
তাই তো, কি করা যায়? হ্যাঁ, হবে। কি হবে? আঠা। তার মানে? মানে লাইলি, মজনু, শিরিফ, রূপবান, রহিম বাচ্চা সব ফেল। এমন প্রেমের আঠা। আরে আরে, কোথায়? জব্বর একটা সিনেমা চলছে, দেখলে বুকের ভিতর প্রেম ছলক ছলক করে উঠবে। দুজনকে ওটা দেখাতে হবে। এতদিনে তুমি একটু বুদ্ধির কথা বলেছ। তাহলে দেখলে স্ত্রী, আমার মাথায় কত বুদ্ধি। হ্যাঁ, শ্বশুর যান নেই, এখানে শুরু হয়ে যাক। ও কি করছো? টিকিট কাটতে হবে না? ইস, যা ভিড়। তুমি এক বাটি খাঁটি সরিষার তেল নিয়ে এসো। তেল? হ্যাঁ হ্যাঁ, যাও। শক্তির অভাবে ঘর জামাই হয়েছি। ভেবেছ আমি ঘর জামাই বলে আমি উইক? দাঁড়া। হ্যাঁ, আচ্ছা, বের করে নি মালটা। কই কই, এই তো। তেলটা লাগিয়ে নি, তারপরে দেখো মজা। বেটা, আমার নাম বরকত আলী, আমার সাথে তালিবালি। ইয়ার কি পেয়েছ? বরকত আলীর সাথে বাহাদুরি। সামনে আমি অলিম্পিকে মোহাম্মদ আলীর সাথে লড়তে যাচ্ছি। আর বেটা, তোরা তো একটা চামচিকে। এই যে পারভেজ ভাই, তোমাকে খুঁজছি। কেন রে? আজ তুমি কোথাও বেরোতে পারবে না, আমরা সিনেমায় যাব। আমরা মানে? আমরা চারজন। না না, আমি যেতে পারবো না। যেতেই হবে, ও টিকিট আনতে গেছে। গেছে কি? এসে গেছি। এই নাও 4 টিকিট। কিন্তু আমি। তোমার কোনো কথা শুনবো না ভাইয়া, তোমাকে যেতেই হবে। ঠিক আছে। ও চমৎকার, তোমরা সব তৈরি হয়ে নাও, আমি ভিতর থেকে আসছি। টু টু। ও, তোমরা সব রেডি? হ্যাঁ, প্লিজ ভাবি। কি তুমি? ঘর জামাই আছি, কি আর করি, তোমারটা আগে ধরি। গো ব্যাক প্লিজ ভাবি। কি সুন্দর রোজ ফ্লাওয়ার। পারভেজ ভাই আসার আগে আগে আপনার একটা হয়ে যাক। কেমন দেখে আসি, কেমন? তোমরা একটু দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসছি। পারভেজ ভাই, আজ কিন্তু ভাবে কিনি আমরা চাইনিজ খাবো। আরে পারভেজ, তুমি? হ্যাঁ আমি, মানে কিছুক্ষণ আগে। এখানে দাঁড়িয়ে কি করছো? মানে একটু কাজ ছিল, মানে একটা বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। তোমার বাবার শরীর কেমন আছে? জি, সে অনেক কথা। আমি কাল বাসায় যাব। কাল সকালে আমার ওখানে ব্রেকফাস্ট করবে, কেমন? জি আচ্ছা। খুব সকালে আসবে কিন্তু। হাসি তাহলে।
বলতে জানো না? কি কেমন ফিল্ম দেখিয়ে আনলাম? সত্যি ভালো। বলেছিলাম না আঠা। এবার দেখো পারভেজ ভাই আর ভাবিকে টেনেও ছুটানো যাবে না, যে প্রেম দেখিয়ে এনেছি। তাই যেন হয়। হ্যাঁ, ভাবির জন্য বড় কষ্ট হয়। আহা আহা বেচারি। আরে এ কি করছো? কেন? আমি নিজেই খুলে নেব। একটা কথা বলবো, আমাকে করুণা দিয়ে চলছো, এমনকি সেবা করার অধিকারটুকু দিচ্ছ না। ঘরে ফেরো না, ড্রয়িং রুমে ঘুমিয়ে থাকো। বলো কি অপরাধ আমার? সব স্ত্রী চায় স্বামীর সোহাগ, আমি কেন সেই ভাগ্য থেকে বঞ্চিত? বলো কেন? কেন? যদি তুমি আমাকে স্ত্রীর মর্যাদা নাই দিতে পারো, অন্তত দাসীর অধিকারটুকু দিও, যাতে আমি সারা জীবন তোমার সেবা করতে পারি। আর কিছু চাই না, আর কিছু চাই না। তুমি কিন্তু বাবা অনেক শুকিয়ে গেছো। জি না, আপনার শরীরটা ভালো তো? আর বাবা আমার শরীর, ডালিয়ার ভাবনাটা গেলে আমি একটু স্বস্তি পেতাম। ডালিয়ার ভাবনা? হ্যাঁ বাবা, ও আমার একমাত্র মেয়ে। তুমি তো জানো ও আমার কত আদরের। আমার সবকিছু তো ওরই জন্যে। তোমাদের বিয়েটা চুকিয়ে ফেলতে পারলেই আমি ফ্রি হতে পারতাম। তা দেখো, বিয়েটা কিন্তু আমি তাড়াতাড়ি সারতে চাই। জি, তাড়াতাড়ি মানে? এই আগামী মাসের মাঝামাঝি নাগাদ। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি আসি। এই কি হয়েছে তোমার? ডালিয়া, কিছু কথা তোমার জানা দরকার। কি সম্পর্কে? আমার সম্পর্কে। তোমার সম্পর্কে আবার নতুন করে কি জানার আছে? তোমার সবই তো জানি। তবু কিছু কথা আমার বলার আছে। বিয়ের পর শুনবো, সারা জীবন শুনবো। ব্যাস হলো তো? এবার চলো। বলো মজা লাগে। বেরিয়ে ফিরা হলো বুঝি? এটা আবার কুত থেকে এসে জুটলো? হ্যাঁ, হিরো হিরোইনের মাঝে আবার ভিলেন কেন বাবা? হ্যাঁ, ইউ স্কাউন্ড্রেল, ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় তাও শেখনি। জি আমি। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব। আব্বু। ম্যানেজার সাহেব, এই স্টুপেট এত সাহস পায় কি করে? না দেখো মা, আমি তো ভদ্রতা শেখাতে পারেন না? আর মা হয়েছে যত সব, এমন সব আজে বাজে লোক এনে বাড়িতে জায়গা দিয়েছে। আব্বু। কিছু মনে করো না পারভেজ, চলো মার সঙ্গে দেখা করে যাবে না? এই অপমানের প্রতিশোধ আমি নেবই। আব্বু, ওই লোকটার জন্যই তো। থাম, ওই লোকটার জন্যই তো। পারবি কি? না কিছু, তুই শুধু খবর নিয়ে আসবি কোথায় থাকে, তারপর আমি দেখব। প্রয়োজন হলে। আব্বু, ওই যে লোকটা। যা, ওর পেছনে পেছনে যে সব দেখে আসবি। খবরদার, তোকে যেন কেউ দেখতে না পায়। আব্বু, এটা রাখো, আমি আসছি। যা।
এসো। একদম মানে আসসালামু আলাইকুম, মানে মুচকি দেওয়া হচ্ছে কেন? না না, মানে পারভেজ সাহেব মানে আমার চিনা তো। তাতে কি হয়েছে? যে মানে মানে একজন মেয়ে ছেলে দেখলাম। মেয়ে ছেলে দেখলাম? মেয়ে ছেলে দেখলে একেবারে নজর লেগে যায়, চোখ গেলে দেবো। কি মুশকিল, নজর লাগবে কেন? মানে উনি কে? ভাবি। ভাবি মানে? ভাবি মানে ভাবি পারভেজ সাহেবের ওয়াইফ। পারভেজ সাহেবের ওয়াইফ? তবে কি তোমার ওয়াইফ? না না না, সে কি কথা, আমার ওয়াইফ তো এখন সেটেল হয়ে যাবে। আরে আরে বেটা, হ্যাঁ, গহনা লিখুন 5 সেট, তার মধ্যে একটা মুক্তোর হতেই হবে। জি, তারপর? আর কাঠ ছাপাতে দেবেন 2000। না না না, শুনুন, 3000 দেবেন। আমার একমাত্র মেয়ে, তার বিয়েতে একটু জাঁকজমক তো হবেই। বিয়ে? কার বিয়ে? কোথায় বিয়ে? কার সাথে বিয়ে? নো বিয়ে, নাথিং বিয়ে। কি বাজে বকছো? মানে মানে বাজে নিজের চোখে দেখে এসেছি। কি দেখে এসেছো? বউ মানে পারভেজ সাহেব বিয়ে করেছে, তার একটি লাল টুকটুকে বউ আছে। অসম্ভব, মিথ্যে কথা। কি যা তো বকছো? আর কেউ বললে আমিও বিশ্বাস করতাম না বেগম সাহেবা, কিন্তু আমার বোকা সোজা আর যাই করুক মিথ্যে বলে না। না বউ, আমি মিথ্যে বলিনি, আমি নিজের মুখে, না না না, নিজের চোখে দেখে এসেছি। দেখেছো? না না না, ভুল দেখিনি। বিশ্বাস না হয় আমার সঙ্গে চলুন। ঠিক আছে ডালিয়া, আমি নিজেই যাচ্ছি, চলুন। আব্বু তুমি বসো, আমি দেখিয়ে নিয়ে আসি। আসুন 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 আসুন। পারভেজ সাহেব আছেন? জি না, উনি তো এই মাত্র বেরিয়ে গেলেন। আপনি কি? আমি ওনার স্ত্রী। আপনারা বসবেন? জি না। উনি এলে কিছু বলতে হবে? তার দরকার হবে না। মা, কি হয়েছে মা? কি হয়েছে ডালিয়া? আপনি সম্পূর্ণ সুস্থ, এখন বাড়ি যেতে পারেন। বাই দ্য ওয়ে, আপনার রিকোয়েস্ট অনুযায়ী আপনার বাসায় কিন্তু অ্যাক্সিডেন্টের খবরটা দেওয়া হয়নি। ভালোই করেছেন, মা শুধু শুধু চিন্তা করতেন। আসি ডাক্তার সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ।
কোথায় ছিলি বাবা, কোথায় ছিলি এতদিন? মা গো, আমি এক ট্রেন অ্যাক্সিডেন্টে পড়ে এতদিন হাসপাতালে ছিলাম মা। দেখি দেখি ভালো হয়ে গেছি মা, একটু হাতে ব্যথা আছে। কি করে হলো বাবা? বলবো মা, সব বলবো, অনেক কথা আছে। যাক বাবা, তোকে যে ফিরে পেয়েছি আল্লাহর কাছে হাজার শুকর। আজ সন্ধ্যায় তোকে নিয়ে আমি মাঝে যাবো বাবা। আয় আয়। তুমি একা কেন? স্ত্রীকে সঙ্গে আনো নিজে। স্ত্রী? কি বলছো তুমি? এখনো প্রতারণার চেষ্টা করছো? ভদ্রলোকের মুখোশ পরে জালিয়াতি জোচ্চুরি করে নিজের নোংরা চেহারাটাকে লুকিয়ে রেখে অনেকদিন তো কাটালে, আর কতদিন? ডালিয়া, তুমি না জেনে। থামো, জানতে আমার আর কিছুই বাকি নেই। ডালিয়া, তুমি একটা মিথ্যে ধারণা নিয়ে। মিথ্যে? আমার মা নিজে তোমার স্ত্রীকে দেখে এসেছেন, এরপরে বলতে চাও মিথ্যে? বলতে চাও আমার মা মিথ্যেবাদী? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি তোমার মুখ আর দেখতে চাই না। আমি তোমার মুখ আর দেখতে চাই না, আমি তোমার মুখ আর দেখতে চাই না, আমি তোমার মুখ আর দেখতে চাই না। থাক থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বড় খুশি হলাম তোমাকে দেখে। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার নাস্তা নিয়ে আসি। আচ্ছা। বাহ, বড় ভালো মেয়ে তো। সত্যি বাবা, ভাবির মতো মেয়ে হয় না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কখন এলেন চাচা? এই তো সন্ধ্যার ফ্লাইটে। তা বাবা, হঠাৎ তুমি বিয়ে করে ফেললে? এই ব্যাপারে আপনার সঙ্গে আমার একটু আলাপ আছে। আচ্ছা। সাথী, ও কোথায় রে? কে? ভাবি রান্নাঘরে। ঠিক আছে, তুই যা। কি বলছো তুমি? হ্যাঁ চাচা, ও আমার স্ত্রী নয়। আমার সঙ্গে যার বিয়ে হয়েছিল সে বোধহয় ওই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। মারা গেছে? তাহলে এ মেয়ে কে? জানি না। এই স্ত্রীকে আমি নিজের স্ত্রী বলে তুলে নিয়ে এসেছি, তবে এইটুকু বুঝেছি ও আমার স্ত্রী নয়। কি হলো? সর্বনাশ চাচা, ও বোধহয় সব। কোথায় গেল? দেখো তো বাবা, কোথায় গেল? সে আমার স্ত্রী নয়, সে আমার স্ত্রী নয়, সে আমার স্ত্রী। গাড়িতে তো সে কি কর? পাগলামি করো না, তুমি খুব দুর্বল, শুয়ে থাকো। না না, আমাকে যেতে দিন।
হে মিথ্যে জীবনের বোঝা নিয়ে আমি আর বাঁচতে চাই না। কি হয়েছে তোমার? কেন তুমি মরতে চাও? বুঝবেন এক সহায় সম্বলহীন গরিব মেয়ের কথা, যার দাঁড়াবার কোনো জায়গা নেই, যার সমস্ত জীবনটাই শুধু ভুলে ভরা, তার বাঁচার কোনো অধিকার নেই। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি সে আমার স্ত্রী নয়, সে আমার স্ত্রী নয়। ফারুক, শিগগির আয়, শিগগির আয় ফারুক। ফারুক, ফারুক দেখ বাবা, দেখ। সম্ভবত ও জীবনে কোনো বড় আঘাত পেয়েছে, যেটা মনে পড়লে সে সহ্য করতে পারে না। আমার মনে হয় মা, ওকে এই সম্পর্কে আর কোনো প্রশ্ন না করাই ভালো। তাহলে জ্ঞান ফিরলে যেখানে যেতে চায় যাবে। এ কি বলছিস তুই? কোথায় যাবে ও? যা বুঝলাম ওর যাবার মতো কোনো জায়গাই নেই। আমরা ছেড়ে দিলে হয়তো আবার। তাই বলে আমরাও তো না জেনে শুনে ওকে আশ্রয় দিতে পারি না। ছি ফারুক, তুই না ডাক্তার, জীবন বাঁচানোই না তোর কাজ, অথচ একটা জীবনকে তুই নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিবি? মা! হ্যাঁ রে, আমাদের এত বড় বাড়িতে কি একটা মেয়ের আশ্রয় হবে না? জানি না কি ভুলের আগুনে এই হতভাগী পড়ছে। ফুল ফুল ফুল, একটার পর একটা ফুল আমার জীবনটাকে এলোমেলো করে দিল। এই ভুলের শেষ আমাকে করতেই হবে। আমার উপর তোমার সমস্ত বিশ্বাস হারিয়েছে, অথচ ভাগ্যের এমনই পরিহাস যে সবটাই তোমার মিথ্যে ধারণা। যাকে নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি, সে আসলে আমার স্ত্রী নয়। এই শোনো। জি? এই চিঠিটা তোমার ডালিয়া আপাকে দেবে। জি আচ্ছা। এই এদিকে আয়। ওটা কি? জি পারভেজ সাহেব দিলেন, আপামনির দিতে কইছেন। দে ওটা। চিঠি? পথের যে কাঁটা তুলে ফেলেছি তা আবার কেন? এবার আমার সোজার পথটা সোজা করে আনতে হবে। খেয়ে নে মা, লক্ষ্মী মা আমার। ডালিয়া, ডালিয়া, কি হলো ডাক্তার সাহেব? ও যে কিছুই খাওয়া দাওয়া করছে না, এমন হলে বাঁচবি কি করে? দেখুন, আমার সাধ্যমতো চেষ্টা করলাম, মনে হচ্ছে জেনারেল ট্রিটমেন্টে এর কোনো ফল হবে না। আপনি বরং কোনো মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখানোর ব্যবস্থা করুন। সত্যি মা, এত ভালো রান্না করেছো, অনেক খেয়ে ফেললাম। আমি কোথায় রে? রান্না তুই মেয়েটা করেছে, আমাকে কিছু করতে দেয় নাকি? আরে আরে যাচ্ছিস কোথায়? বস, আমি ফিরনিটা নিয়ে আসি। ও আচ্ছা, তুই কি আমাকে কোনো কাজই করতে দিবি না? আমি যে আলসে হয়ে যাবো রে।
হ্যালো, হ্যাঁ ডক্টর ফারুক বলছি। জি জি, আচ্ছা আমি এক্ষুনি আসছি। মা, আমি একটু বেরোচ্ছি। সে কি, খেয়ে উঠে একটু বিশ্রাম নিয়ে কিছু না? ফিরে এসে নেব, এখন আসি। থাক মা, এগুলো আমি করবো খন। তুই ওপরে ফারুকের ঘরটা গুছিয়ে দিত, যাই এলোমেলো থাকে। এটুকু করতে আর কত সময় লাগবে? হাতের কাজ সেরেই যাব মা। ওষুধ যা দিলাম এগুলি চলতে থাক। ডাক্তার সাহেব, ও আমার একমাত্র মেয়ে, ভালো হবে তো? আমি তো আশা করি, তবে ঘটনা যা বললেন তাতে মনে হয় এই পরিচিত পরিবেশে ওই ছেলেটির অনেক স্মৃতি জড়িয়ে আছে, যা ঘুরে ফিরে ওকে মানসিক যন্ত্রণা দিচ্ছে। আপনি বরং কিছুদিনের জন্য ওকে নিয়ে বাইরে কোথাও ঘুরে আসুন। কোথায়? কোনো সুন্দর স্বাস্থ্যকর জায়গায়, যেখানে গেলে শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো হবে। আপনি যেখানে বলবেন, যতদিনের জন্যই হোক আমি ওকে নিয়ে যাব। কিন্তু আমি তো সবকিছু বুঝবো না, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। দেখুন, সব সময়ের জন্য আমার পক্ষে তো অ্যাটেন্ড করা সম্ভব নয়, তবে হ্যাঁ, আপনারা যদি কক্সবাজার যান তাহলে আমি কিছুদিন সঙ্গে থাকতে পারি। আগামী সপ্তাহে ওখানে একটা মেডিকেল কনফারেন্স আছে, আমিও যাব। সেই ভালো, তাহলে আগামী সপ্তাহে যাওয়ার ব্যবস্থা করি। ওকে, এখন তাহলে চলি। মা, ও যা মা, তাড়াতাড়ি ফারুকের ঘরটা গুছিয়ে দে, এক্ষুনি হয়তো এসে পড়বে। একটু বিশ্রাম নেই, কিছু না, খেয়ে উঠেই বেরিয়ে গেল। ঘরে বউ না থাকলে এমনিই হয়, এদিকে বিয়ের কথা বললে কানেই নেবে না। কি যে হলো ছেলেটার, বন্ধুর বোনের বিয়েতে গিয়ে কি অঘটন ঘটালো, অ্যাক্সিডেন্ট করে। কি হলো? ও যা মা, যা তাড়াতাড়ি যা যা। প্রিয় ফারুককে একমাত্র বন্ধু রহমান। প্রিয় ফারুককে একমাত্র বন্ধু রহমান। ভাইয়ার ছবি, তার একমাত্র বন্ধু। তাহলে 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 এই কি ভাইয়া সেই একমাত্র বন্ধু যার সঙ্গে আমার বিয়ে হয়েছে? ভাইয়া আর তো কোনো বন্ধু ছিল না নিশ্চয়ই। হ্যাঁ, এই আমার স্বামী। তুই একজনের ঘর করে কে বিশ্বাস করবে তুই সতী সাধ্যী? সব শুনে যদি তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়
ছবি এসেছে, সব ফিল্ম স্টার ফেল। কি কার ছবি নিয়ে প্রেম লাভ করছো দেখি? তবা 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 তবা, ও কি বলছো তুমি? ছি 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 ছি। সত্যি মেয়েটা বড় ভালো ছিল, কদিনে কত আপন হয়ে গিয়েছিল। জানি না বেচারি কোথায়। ওহ, কত আশা করে ছবিটা তুললাম, কি ভাবলাম আর কি হলো। ছবিটা কি করবে? কি আর করব, পারভেজ ভাইকে দিয়ে দেব। না না না, এটা পারভেজ ভাইকে দেওয়া যাবে না। এমনিতে পারভেজ ভাই মন ভালো না, এটা বরং আমি রেখে দিই, তার একটা স্মৃতি থাকবে। ওই যে পারভেজ ভাই এসে গেছে। পারভেজ ভাই, তার কোনো খবর পেলে? মানে ওই মেয়েটার? না, কক্সবাজারে পৌঁছে টেলিফোন করিস বাবা, আমি চিন্তায় থাকবো। আচ্ছা মা। সবকিছু ঠিক মতো নিয়েছিস তো? হ্যাঁ মা, চলি, প্লেনের টাইম হয়ে গেল। আয় বাবা। আপনার প্লেনের টিকিটটা? হ্যাঁ? ও দেখো ছেলের কাণ্ড দেখো। আসি মা, খোদা হাফেজ। খোদা হাফিজ। খোদা হাফেজ। তুমি কি আমাকে কোনোদিন চিনবে না? কোনোদিন না? তোমার এত কাছে থাকি, তবু বলতে পারি না আমি কে। ভয় হয়, যদি আমাকে বিশ্বাস করতে না পারো, যদি অপবাদ হয়। না না, সেটা আমি সইতে পারবো না। তার চেয়ে এই ভালো এমনি ভাবেই সারাটা জীবন কাটিয়ে দেব। শুধু তুমি সুখে থাকো, যেখানেই থাকো ভালো থেকো। সাগর পাড়ের এই মুক্ত বাতাস, এই যে একটার পর একটা ঢেউ এসে আছড়ে পড়ছে, আমার খুব ভালো লাগে। আপনার লাগে না? কেন? আমার কিছুই ভালো লাগে না। অনেকক্ষণ হাঁটলাম, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছেন। চলুন একটু বসা যাক। ছবি আঁকতে ইচ্ছে হয়? ফেলে দিলেন যে? ভালো লাগে না। কেন ভালো লাগে না? জানি না। আচ্ছা, আপনি বলতে পারেন কেন আমার কিছু ভালো লাগে না? হয়তো ভালো লাগার মতো জীবনে যে আরো অনেক কিছু আছে, তা আপনি জানেন না, তাই। চলুন। কই, আসুন। না, আমার ভয় করে। ভয় করে? হ্যাঁ। তার মানে আপনি জীবনকে ভালোবাসেন, তাই না? আচ্ছা, জীবনকে যদি ভালোই বাসেন, তাহলে জীবনকে সহজভাবে নিতে পারেন না কেন?
আমি বলতে পারি না। বলতে আপনাকে হবেই। আজ থাক, কাল আপনার জীবনের কথা শুনবো, কেমন? চলুন, আসুন।
একবারও জানতে পারিনি আপনি সবসময় গান না কেন? ভালো লাগে না। কেন ভালো লাগে না? জানি না। কেন জানেন না? আসলে আসলে আপনি জানতে চান না। হয়তো তাই। কিন্তু কেন তা হবে? কেন আপনি নিজের বাইরে ভাবতে পারবেন না? দুঃখ দেন আঘাত তো মানুষের জন্য, সেটুকু জীবন নয়। কেন আপনি এর বাইরে আসতে পারবেন না? স্বার্থপরের মতো শুধুমাত্র কতটুকু পেলেন আর কতটুকু পেলেন না তাই নিয়ে বিভোর আছেন, অথচ আপনি কতটুকু দিচ্ছেন এই সমাজকে। কেন চিন্তা করেন না আপনার অনেক কিছু করার আছে, অনেক কিছু দেবার আছে? কেন বলুন কেন? জানি না, জানি না। আমাকে কোনো প্রশ্ন করবেন না। আমি আমি কিছু জানি না, আমি বলতে পারি না। আপনি ইচ্ছে করেই দেশের হাজার হাজার অন্ধের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেন। নিজের জন্য না হোক অন্যের জন্য বাঁচুন। কিন্তু কি করে? আপনার এই সুন্দর কণ্ঠস্বর একে কাজে লাগান। অন্ধ কল্যাণ সমিতির জন্য অর্থ সংগ্রহ করুন, আপনি ফাংশন করুন, চ্যারিটি শো করুন। আপনার গানের বিনিময়ে সংগৃহীত টাকায় একটি লোকও যদি তার দৃষ্টিশক্তি ফিরে পায়, সে আনন্দ কি কম? এরই মাঝে খুঁজে পাবেন নতুন এক পবিত্র জীবনের সন্ধান। বলুন, পারবেন? বলুন। কি বলছেন? আপনি কালী ঢাকায় ফিরে যাবেন? হ্যাঁ, আমার বিশ্বাস আমার চিকিৎসা সফল হচ্ছে। এখন ওকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। কিন্তু কি কাজ? ওর সুন্দর কণ্ঠটাকে আমরা কাজে লাগাবো। আমাদের অন্ধ কল্যাণ সমিতির সাহায্যের জন্য উনি বিভিন্ন জায়গায় ফাংশন অ্যারেঞ্জ করবেন, গাইবেন, অর্থ সংগ্রহ করবেন। ধীরে ধীরে কাজের প্রেরণা আসবে। লক্ষ লক্ষ লোকের উপকার করতে পারার আনন্দে উনি নতুন করে সুস্থ সুন্দর জীবনের স্বাদ ফিরে পাবেন। I am Prince Sujauddin, উরুফে সুজা। সবাই আমার প্রজা। এখনই যাবে বুঝা। কোথায় আমার প্রজা? পেয়ারা, বাবরচি, কানসামা, দারোয়ান, মালিক, ড্রাইভার, কোথায় সব? তোরা সব আমার প্রজা। আমি প্রিন্স সোজা। সাবাস, এই তো সোজা এখন বাঁকা হচ্ছে। এই তো চাই। কিন্তু সামাদ কোথায়? সামাদ, সামাদ, সামাদ! কোথায় ছিলি? কাজ করছিলাম। ছোট সাহেব ডেকেছেন, শুনতে পাস না? কাজ ছিল তো হাতে। চুপ! ধর এখান থেকে। তোরাও যা। আব্বু, আমাকে বিদায় করে দিন বেগম সাহেব, আপনার কাজ করুন না। কেন, কি হয়েছে? ম্যানেজার সাহেবের অত্যাচার আমরা সহ্য করতে পারতাছি না। ম্যানেজার সাহেবের অত্যাচার মানে? এই কয়দিনে ম্যানেজার সাহেবের অত্যাচারে আমরা একদম পেরেশান হয়ে গেছি। এই দেখেন আইজন মারছে। ম্যানেজার সাহেব কোথায়? ওনার ঘরে। ওরা ফিরে এলেই কাজটা সেরে ফেলতে হবে। আর ডালিয়ার অসুস্থতার আনমোনার সুযোগেই কৌশলে দলিলে একটা সই করিয়ে নিতে হবে। কিসের দলিল? এই দলিলে ডালিয়ার একটা সই নিতে পারলে আমরাই হব সম্পত্তির মালিক, আর ডালিয়াও তো হবে। চমৎকার ম্যানেজার সাহেব, চমৎকার। এই না হলে নেমুকে দাম দেয়া। আমি আপনার মতো জালিয়াতকে কি করে শাস্তি দিতে হয় তা আমার জানা আছে।
আপনাকে আমি পয়সা দেবো। বেগম সাহেবা, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সোজা হয়ে দাঁড়ান। ঠিক আছে, আপনাকে আমি পয়সা দিলাম না, কিন্তু এ বাড়িতে আর এক মুহূর্ত আপনার মতো নিলখার আমি ছায়া দেখতে চাই না। বেরিয়ে যান, বেরিয়ে যান এই মুহূর্তে। তাহলে আমি কি করি? আপনি? মা কোথায়? মা ঘুমিয়ে পড়েছেন। আপনি এখনো জেগে আছেন? দুধটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নেবেন। সত্যি ফারুক, চোখের ডাক্তার না হয়েও তুই অন্ধকল্যাণ সমিতির জন্য যা করেছিস তাতে আমরা সত্যিই কৃতজ্ঞ। কি যে বলিস, চোখের ডাক্তার না হলেও ডাক্তার হিসেবে আমার একটা কর্তব্য তো আছে। হ্যাঁ রে খোকা, কক্সবাজারে যে রোগীকে নিয়ে গিয়েছিলি তার অবস্থা কেমন? মনে হচ্ছে আমি তাকে সুস্থ করে তুলতে পারছি। জানো মা, একটা শিক্ষিতা সুন্দরী মেয়ে চমৎকার গাইতে পারে, অথচ একটা সামান্য আঘাত তার সমস্ত জীবনটাকে এলোমেলো করে দিয়েছিল। সত্যি ফারুক, চিকিৎসার ক্ষেত্রে এটা একটা নতুন এক্সপেরিমেন্ট। আমার বিশ্বাস তুই সফল হবি। সব ব্যবস্থা ঠিক হয়ে গেছে? তাহলে রোববারের ফাংশনের ডেটটা ফিক্সড করছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। শুনলি তো মা, আমি কি পারবো? 100 বার পারবি। ও হ্যাঁ, তা সাহেবকে তো একটা খবর দিতে হয়। টেলিফোন করে দাও। না মা, বরং কাল একবার ওদের বাড়িতে যাব। ফারুকের অবশ্য ডাক্তার সাহেবকে দেখে বুঝেছিলাম উনি কেমন মায়ের ছেলে। সে কি, আপনিও কি উনি করছেন কেন? ও তো আপনার ছেলের মতো। ফারুক? জি হ্যাঁ, আপনি আমাকে তুমি বললেই খুশি হব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু ফাংশনের ব্যাপারে ডালি একটু নার্ভাস ফিল করছে। দ্যাটস নাথিং। কি বলেন মিস ডালিয়া? ডোন্ট ওয়ারি, আমি জানি কোনো মহৎ চেষ্টা কখনো ব্যর্থ হয় না। আই ডু অ্যাডমিট, কিন্তু যেভাবে সারা শহর পোস্টারে পোস্টারে ছেড়ে দেওয়া হয়েছে, তা আবার ছবি ছাপিয়ে। মেয়েটা বড় সুন্দর গায়, যেমন রূপ তেমনি গুণ। মেয়েটাকে আমার বড় পছন্দ হয়েছে রে। ওকে যদি আমার ঘরের বউ করে আনতে পারতাম। কি যে পাগলের মতো বলো মা। পাগলামের কি দেখলি? তুই কি আর বিয়ে করবি না? না মা, এসব কথা আমাকে আর বলো না। আমাকে আমার ডাক্তারি, অন্ধকল্যাণ সমিতি এসব নিয়ে থাকতে দাও। আর কিছু ভাববার অবসর আমার নেই। বন্ধু, বন্ধু তুই? বন্ধু, 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 কি হয়েছে বন্ধু? আমি অন্ধ হয়ে গেছি বন্ধু। তুই বেঁচে আছিস? আমার 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 বোন কোথায় রে? ফারুক, 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 কথা বলছিস না কেন? ফারুক, ফারুক, বল বল, আমার বোন কোথায়? আমি বলতে পারি না। হ্যাঁ, সেই ট্রেন অ্যাক্সিডেন্টের পর আমি তার আর কোনো খোঁজ পাইনি। সে কোথায় আছে, কিভাবে আছে, বেঁচে আছে কিনা তাও জানি না। ফারুক, না না, তুই? বন্ধু, বন্ধু,
আমার এই কি হলো ফারুক? আমার একমাত্র বোন, তাকেও হারালাম। আমি অন্ধ হয়ে গেলাম। আমি যে সব হারালাম ফারুক। আমি কি নিয়ে বাঁচবো বল? আমি কি নিয়ে বাঁচবো? রহমান, রহমান, শান্ত হ। আমি পাচ্ছি না ফারুক, আমি পাচ্ছি না। আমি জানি না তোর বোনকে ফিরিয়ে দিতে পারবো কিনা, কিন্তু তোর চোখের চিকিৎসা আমি করবই। প্রয়োজন হলে নিজের চোখ দিয়ে আমি তোর চোখের আলো ফিরিয়ে আনবো। রহমান, বন্ধু। আবার আবার তুই শিফল করছিস? না না, আমি যাব না। আমার পরিচয় পেয়ে যদি আমাকে তাড়িয়ে দেয়, ভাইয়াকে যদি অপমানিত হয়ে বেরিয়ে যেতে হয়, তাহলে তো ভাইয়ার চোখে চিকিৎসা হবে না। না না, আমি তো চাই না, আমি তো চাই না। হায় খোদা, কি এমন পাপ আমি করেছি? কেন আমাকে দিনের পর দিন এই যন্ত্রণা বয়ে যেতে হবে? কেন কেন? আমি কি কোনো দিনই প্রমাণ করতে পারবো না আমি নিষ্পাপ? স্বামীর কাছেও না, ভাইয়ের কাছেও না। বলো খোদা, আমি কি করব? বলো খোদা, বলো। আমার মনে হচ্ছে অপারেশন করা সম্ভব হবে। সেনসিটিভ টিস্যুগুলো ভালোই রেসপন্স দিচ্ছে। তবুও কাল একবার ওষুধ দিয়ে তারপর ডিসিশন নেব। হ্যাঁ, এখন আপনি এভাবেই শুয়ে থাকবেন কমপক্ষে 2 ঘন্টা। ফারুক, শোন, আচ্ছা এখানে আত্মীয় স্বজন কেউ আছে? আত্মীয় স্বজন ভাই বন্ধু বলতে একমাত্র আমি। তুই ডাক্তার মানুষ, তোর পক্ষে সবসময় অ্যাটেন্ড করা সম্ভব না। আমি বলছিলাম কি, সবসময় অ্যাটেন্ড করার মতো আপন কেউ থাকলে খুব ভালো হতো। সবসময় অ্যাটেন্ড করার মতো আপন কেউ? হ্যাঁ রে ফারুক, ডাক্তার কি বললো? অপারেশন হবে মা, তবে 2-1 দিন দিয়ে হবে। মা, রহমানকে দেখাশোনা সেবা করার জন্য ভালো না মা, নার্স দিয়ে কি সব কাজ হয়? একজন আপন লোক যদি থাকতো। আমি ভাবছিলাম আমি নিজেই। মা, আমি যদি এ কাজের ভার নিই? তুই? হ্যাঁ মা, ও যদি করে তাহলে তো খুব ভালো হয়। কিন্তু ও কি পারবে? কেন পারবে না? ডক্টর আশরাফ ওকে সবকিছু বুঝিয়ে দেবে। কি কি করতে হবে আশা করি বুঝতে পেরেছেন। জি। থ্যাংক ইউ। ফারুক, আমি একটু জেনারেল ওয়ার্ডটা অ্যাটেন্ড করে আসি, এক্ষুনি আসছি। আপনাকে আমার কিছু কথা বলার আছে। আপনি হয়তো জানেন রহমান আমার একমাত্র বন্ধু, কিন্তু ওর সাথে আমার জীবনের এমন এক স্মৃতি জড়িয়ে আছে যা আমি বলে বোঝাতে পারব। শুধু দেখবেন ওর সেবার যেন ত্রুটি না হয়। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি নিজের ভাইয়ের মতোই ওর সেবা করব। ফারুকের বাসা? কে? ও মা ডালিয়া বলছো? আমি ফারুকের মা। আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? জি আমি ভালো আছি। ডাক্তার সাহেব নেই? এইমাত্র বেরিয়ে। আপনি কিন্তু আমাদের বাসায় একদিনও এলেন না। যাবো বল কি,
আমাকে তো তোমাদের বাসায় যেতেই হবে মা। আচ্ছা আচ্ছা মা, কালই যাব। এখন রাখি, খোদা হাফেজ। কই মা, কোথায় গেলি? ওই দেখো, ও তো হাসপাতালে। পানি, একটু পানি দিন না। বরফ না, আমি একটু পানি দিন। আপনাকে পানি দেওয়া যাবে না, ডাক্তার সাহেবের নিষেধ আছে। কে কে তুমি? বলো বলো কে? আমি 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 নার্স। এই দেখুন, মেয়ে আমার লজ্জা পাচ্ছে। তোমরা বসো মা, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। সত্যি আপা, আপনার মেয়েকে আমার খুব ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে। আমার মেয়ে বলছেন কেন আপা? ও তো আপনারই মেয়ে। দোয়া করুন আপা, তাই যেন হয়। কিন্তু জ্বালা হয়েছে আমার ওই পাগলাটাকে নিয়ে, বিয়ের কথা মোটে শুনতেই চায় না। খালাম্মা, ওই চ্যারিটি শোর টোটাল কালেকশনটা আমাদের হাতে এসেছে। ওটা অন্ধ কল্যাণ সমিতির অফিসে। তুমি মেয়ে একদিন হাসপাতালে যেয়ে ফারুকের সঙ্গে আলাপ করে যা হয় করো। জি আচ্ছা। সিস্টার। জি। এখনো ঘুমোনি? যেভাবে রাতের পর রাত জেগে তুমি আমার সেবা করছো, তাতে সেবা করাই তো আমাদের ধর্ম। জানো সিস্টার, জানো, আমার একটা বোন ছিল, আমায় এমনি করেই সেবা করত। আমার একটি কিছু হলেই ভীষণ অস্থির হয়ে উঠত, আমার জন্য রাতের পর রাত জেগে বসে থাকতো। আমার খাওয়া না হলে ও কিছুতেই খেত না। সিস্টার, সিস্টার, তোমার সেবার কথা মনে হলে, তোমার কণ্ঠস্বর শুনলে আমার সেই বোনের কথা মনে পড়ে যায়। মনে হয় আমার সেই বোন যেন আমার মাথার কাছে বসে আছে।
বেরোচ্ছিস নাকি বাবা? হ্যাঁ মা, একটা পেশেন্ট দেখতে যাবো। ও ইয়ে, আমি কিন্তু সব ঠিক করে ফেললাম। কি? ডালিয়া মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তোর কোনো আপত্তি আমি শুনবো না। মা, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, বিয়ের কথা আমাকে বলো না। বিয়ে আমি করতে পারবো না। তাছাড়া রহমানের মনে আমি আঘাত দিতে পারবো না মা। রহমান? ছি ছি মা, অনুরোধ কেন? আপনি আমায় আদেশ করুন। দেখো বাবা, তোমার বোন যদি বেঁচে থাকতো তাহলে প্রশ্নই উঠতো না। মা। হ্যাঁ বাবা, আমারও তো শখ আছে আমার ঘরে বউ আসুক, হাসি খুশিতে আমার ঘর ভরে উঠুক। বলো বলো বাবা, আমার ঘরে কি বাতি জ্বলবে না? আমায় কি করতে হবে মা? ফারুক কিছুতেই রাজি হচ্ছে না। আমি জানি বাবা, ও তোমার কথা ফেলতে পারবে না। তুমি আমাকে কথা দাও, ওকে তুমি রাজি করাবে? বলো বাবা, বলো বলো বাবা, বলো। বেশ মা, আমি কথা দিলাম। সিস্টার, 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 সিস্টার। কি হলো? জানো সিস্টার, জানো আমি আমার বন্ধু ফারুককে আবার বিয়ে করতে রাজি করাবো বলে কথা দিলাম। এটা খুব আনন্দের কথা। তুমি জানো না সিস্টার, তুমি জানো না ও আমার একমাত্র স্বামী। আমি জানি না আমার সে বোন বেঁচে আছে না মরে গেছে, কিন্তু যদি বেঁচে থাকে, যদি সে আবার ফিরে আসে, আমি কি জবাব দেব? বলো বলো সিস্টার, বলো, জবাব দেব। আপনি আপনার বোনকে খুব ভালোবাসতেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ধরুন, কোন বোন যদি নিজের স্বামীকে হারিয়ে অন্যকে স্বামী মনে করে তার সংসার করে আসে, কোন ভাই কি তাকে ক্ষমা করতে পারে না ভালোবাসতে পারে? আপনি পারতেন? অসম্ভব। অমন অপবিত্র বোনের মুখে আমি দেখতাম না। অমন বোনের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। কিন্তু তুমি, আমি দেখতাম না। অমন বোনের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। কিন্তু তুমি হঠাৎ এই প্রশ্ন করছো কেন সিস্টার? হ্যাঁ না, এমনি। আমি জানি মা, ডাক্তার সাহেব অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আমার অভিশপ্ত জীবনের সঙ্গে তাকে জড়াতে চাই না। আমি এমনিভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেব। কি যে পাগলের মতো কথা বলিস? বাকি জীবনটা কি দুদিনের? সেই ভণ্ড প্রতারকের জন্য তুই কেন জীবনটাকে নষ্ট করবি? আমি ফারুকের মাকে কথা দিয়েছি। মা, যা হয়ে গেছে তা নিয়ে ভেবে কোনো লাভ আছে? না রে না, পানির কথা আমি ভাবছি না। দুর্ঘটনার কথা আমি আমার জীবন থেকে মুছে ফেলেছি, কিন্তু ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে আমার, তুই চিনবি না তাকে, যে সারা জীবন আমার থাকবে বলে কথা দিয়েছিল। মত তোকে দিতেই হবে ফারুক। না রহমান, অনুরোধ তুই আমাকে করিস না, আমি রাখতে পারবো না। তাছাড়া পরশু তোর অপারেশন, এর মধ্যে এই সমস্ত কথা কেন? না, আমি অপারেশন করাবো না। কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। তুই কি মনে করিস কেবল তোর কথারই মূল্য আছে?
মায়ের ইচ্ছা আমার দাবি এর কোনো মূল্য নেই? হ্যাঁ, ও ও তোর উপর যদি আমার কোনো দাবি নাই থেকে থাকে তাহলে তাহলে বুঝবো আমাদের বন্ধুত্বের সম্পর্ক শেষ হয়ে গেছে। হ্যাঁ, এক বড় লোক ডাক্তার আর এক নিঃস্ব অন্ধ। বুঝবো তুই তুই আমার উপর করুণা করছিস। করুণা? করুণা না, না, এ করুণা আমি চাই না, আমি চাই না। রামান, রামান, বেশ, তোর কথাই থাকবে। তাহলে বাবা, অপারেশনের পর যেদিন তোমার চোখ খোলা হবে সেদিনই হবে ওদের বিয়ে। তুমি চোখ খুলেই যেন ওদের দেখতে পাও। আচ্ছা। আমার ডালিয়া মা এসে গেছে। হ্যালো মা, ফাংশনের চেকটা। আমার বোন কই? এই তো, এই যে। আমার আমার যে আজ কি আনন্দ লাগছে, কি যে আনন্দ, আমি তা বলে বোঝাতে পারবো না, বোঝাতে পারবো না। ওই রে মা, কোথায় গেলে? এই যে মা, তুই চট করে তৈরি হয়ে নে তো। ডালিয়াদের বাসায় গায়ে হলুদের জিনিসগুলো নিয়ে যেতে হবে। আমি? তুই ছাড়া আমার আর কে আছে মা? আমার ঘরে বউ আসবে, তুই কিন্তু সব করতে হবে। নিজের হাতে হলুদ দিবি, মেহেন্দি পরাবি। জামা জলদি যা, শিগগির তৈরি হয়ে নে। না রহমান, আমি ভাবছি বিয়ের তারিখটা পিছিয়ে দিই। আগে তো চোখটা খোলা হোক, তারপর। কি বলছিস তুই? না না, শুভ কাজ পিছিয়ে দিতে নেই। কিন্তু তোর চোখ খোলার সময় আমি তোর পাশে থাকবো না? ডক্টর আশরাফ তো রয়েছেন। হ্যাঁ ফারুক, শুভ কাজে দেরি করা ঠিক নয়। আমি থাকবো, তুই কিচ্ছু চিন্তা করিস না। চোখ খুলেই আমি তোদের দুজনকে একসাথে দেখতে চাই ফারুক। রহমান, ছি ফারুক, বিয়ের তারিখ পিছিয়ে দিলে মা মনে কষ্ট পাবেন। তুই যা তো, বাসায় যা, যা 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 না। এই যে পারভেজ, বেলা পড়ে এলো, না খেয়ে দিয়ে কোথায় কোথায় ঘুরছিলে? ভালো লাগছিল না, তাই একটু বাইরে থেকে ঘুরে এলাম। মেয়েটা সত্যি সত্যি কোনো খোঁজ পাওয়া গেল না? কি করব চাচা, খুঁজতে তো আর বাকি রাখিনি। আর খোঁজার মতো ধৈর্য আমার নেই। একটা ছবি যদি থাকতো তাহলে ছবি সহ পত্রিকায় একটা নিখোঁজ সংবাদ ছাপিয়ে দিতে পারলে আমাদের দিক থেকে অন্তত কর্তব্য শেষ হতো। ছবি? ছবি কোথায় পাবো? ওই যে সিনেমা যাওয়ার সময় তোলা হলো, ছবিটা আমার কাছেই আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। ভালোই হলো, তাহলে আজ এখন খুলবেন না, আগে ওষুধ লাগিয়ে নি,
দেখি এবার আস্তে আস্তে খুলুন। হ্যাঁ দেখুন, তাকান তাকান তাকান, খুলুন তাকান। না ভয় পাবেন না, খুলুন, আপনি খুলুন, আস্তে আস্তে খুলুন। তাকান তাকান, দেখুন। হ্যাঁ দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ ডাক্তার, আমি দেখতে পাচ্ছি। ভাইয়া, ভাইয়া দেখতে পাচ্ছে। এই তো আপনি। বিশ্বাস হচ্ছে না? ভাইয়া চোখ ভালো হয়ে গেছে, ভাইয়া চোখ ভালো হয়ে গেছে। আপনি বিশ্বাস করুন ডাক্তার সাহেব, আমি দেখতে পাচ্ছি। এই তো টেলিফোন, পেপার ওয়েট, পিনকুশন, অ্যাশট্রে। আমার ভাইয়া ভালো হয়ে গেছে, আমার ভাইয়া ভালো হয়ে গেছে। এই তো খবরের কাগজ, আমি পড়তেও পাচ্ছি। কে? এ কার ছবি? এটা আমার বোন রানী। দেখি দেখি দেখি, কি আশ্চর্য, উনি তো এতদিন আপনার দেখাশোনা করতেন। কি? এ তো আমার বোন রানী। ডাক্তার? উনি তো ডাক্তার ফারুকের বাসায় থাকেন। কি? ফারুক? ডাক্তার আমাকে এক্ষুনি যেতে হবে। যাবেন না রহমান সাহেব, আপনার চোখের ক্ষতি হতে পারে, আপনি আবার অন্ধ হয়ে যেতে পারেন। কিচ্ছু আসে যায় না ডাক্তার সাহেব, কিচ্ছু আসে যায় না। আমি অন্ধ হয়ে গেলে আমার যেতে হবে, নইলে আমার সব শেষ হয়ে যাবে। রহমান সাহেব, যেতে দিন, যেতে দিন। রহমান সাহেব যাবেন না প্লিজ, ছেড়ে দিন রহমান সাহেব। হ্যালো, জি, কি বললেন? খোঁজ পাওয়া গেছে? কোথায়? গুলশান রোড নাম্বার 19, ডক্টর ফারুকের বাসা? ওকে, থ্যাংক ইউ। আমি কেন নিজেকে অসহায় ভাবছি? কেন আমি আমার দাবি ছিনিয়ে নেব না? আমি তো কোনো অপরাধ করিনি। আমি প্রমাণ করবো আমি নির্দোষ, আর আমি নিজেকে লুকিয়ে রাখবো না। আমার ভাইয়া ভালো হয়ে গেছে, আর কিসের ভয়? এ বিয়ে আমি হতে দেব না, কিছুতেই না। মা, এতক্ষণে বোধহয় রমানের চোখ খোলা হয়ে গেছে। ওকে একবার দেখে গেলে হতো না? রাত বেড়ে যাচ্ছে বাবা, বরং একটা গাড়ি পাঠিয়ে দিয়ে ওকে ওখানে নিয়ে যাবে। এখন আমি কি করব? বিয়ে বাড়িতে যাব? না, ওখানে আমার কথা কে বিশ্বাস করবে? আমি ভাইয়ার কাছে যাব, এতদিনের সব ভুল আমি ভেঙে দেব, আমার অধিকার আমি ছিনিয়ে নেব। ভাইয়া আমার সহায় হবে। অমন বোনের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। ভাইয়া, আর কিসের আশা তোর? তুই তো অপয়া, আর কি চাস? স্বামী, সংসার, সে তো তোর জন্য নয়। অমন অপবিত্র বোনের মুখে আমি দেখতাম না। কোথাও তোর ঠাঁই নেই। আর কিসের আশায় বেঁচে থাকবি? কিসের আশায় বেঁচে থাকবি?
রানী 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 লোক আছে এরা সব কোথায়? অক্ষণি গেছে ডাক্তার সাহেব লোক যাত্রী হয়ে যা হ্যাঁ, কোথায় গেছে? ধানমন্ডি 22 নম্বর রোড। ধানমন্ডির 22 নম্বর রোডে? হ্যাঁ। অমন বোনের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। অমন বোনের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। অমন বোনের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। দাঁড়াও! রানী দাঁড়াও! রানী দাঁড়াও! দাঁড়াও বলছি রানী! তুমি আবার কি চাও? কেন তুমি বারবার আমার পিছু নিচ্ছ? তোমারই জন্য আমার সব থাকা সত্ত্বেও আমি সবকিছু থেকে বঞ্চিত। স্বামীর কাছে থেকে নিজের পরিচয় দিতে পারিনি তোমার জন্যে। একমাত্র ভাইকে কাছে পেয়েও নিজের কথা বলতে পারিনি তোমারই জন্যে। ওই কদিনের মিথ্যে সংসারে কলঙ্ক আমার জীবনের সবকিছু কেড়ে দিয়েছে। আজকে বিশ্বাস করবে আমি সত্যি, কেউ মানবে আমি কলঙ্কিত নই। এত বড় সর্বনাশ করেও তোমার সর্বনাশ। জানি আমার জন্য তোমার অনেক সর্বনাশ হয়েছে, কিন্তু আমার যে কত বড় সর্বনাশ হয়েছে জানতে চাওনি? যে মুহূর্তে জানতে পেরেছিলাম তুমি আমার স্ত্রী নাও, তারপর থেকে প্রতিটি মুহূর্ত আমি বিবেকের দংশনে জ্বলে পুড়ে মরেছি। তোমাকে জানাতে পারিনি পাছে তুমি আত্মহত্যা করো। তোমাকে বাঁচাতে গিয়ে আমার প্রেমকে আমি বিসর্জন দিয়েছি। তোমার জন্য ডালিয়া ভুল বুঝে আমাকে তার বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ডালিয়া? হ্যাঁ, ডালিয়া, যাকে আমি ভালোবাসতাম। এ কোন ডালিয়া? এক ডালিয়ার সঙ্গে তো আমার স্বামীর আজ বিয়ে হচ্ছে। কি বললে? সে কি ধানমন্ডির মিসেস সাদিয়া চৌধুরীর মেয়ে? হ্যাঁ। অসম্ভব, এ বিয়ে হবে না। এসো আমার সঙ্গে। না না, আমি যাব না। কেন যাবে না? আমি প্রমাণ করব তুমি নিষ্পাপ। আমি প্রমাণ করব তুমি আমার বোন। আজ এক ভাই যেমন করি হোক তার বোনের স্বামী সোহাগ ফিরিয়ে দেবে। এসো আমার সঙ্গে, এসো। বিসমিল্লাহির রহমানির রহিম। 1,01,000 টাকা দেন মোহরে এই বিয়েতে আপনি রাজি আছেন? 1,01,000 টাকা দেন মোহরে। না, এ বিয়ে হবে না। এ বিয়ে হতে পারে না ফারুক। ফারুক, এত বড় অবিচার তুই করিস না ফারুক। আমার বোন বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ ফারুক, হ্যাঁ, বিশ্বাস কর, আমার বোন মরেনি, রানী মরেনি। এই বিয়ে তুই করতে পারিস না ফারুক, এত বড় অবিচার করিস না। যাও, বেরিয়ে যাও। মা, বেঈমান, একবার তুমি আমার ছেলেকে নিয়ে গিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে। আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন, আবার এসেছো তার সর্বনাশ করতে। এ কি বলছো মা? তুই চুপ কর। নেমো খারাপ, যে আপ্রাণ চেষ্টা করে তোমার অন্ধ চোখ ভালো করেছে, যার দৌলতে চোখের আলো ফিরে পেয়েছো, আজ দেখতে পেয়ে ছুটে এসেছো তারই মান সম্মান ধুলো লুচিয়ে দিতে। মা, বেরিয়ে যাও। মা, বেরিয়ে যাও এখান থেকে। ফারুক, আপনারা ওকে বের করে দিন। মা, আমার বোন বেঁচে আছে। রানী, ভাইয়া। রানী, বোন আমার। আমি বলছি এ বিয়ে হবে না। তুমি তুমি কেন আবার এসেছো? আমি এসেছি একটা মিথ্যের ভিত ভেঙে দিতে। কিসের মিথ্যে? যে মিথ্যের ধারণা নিয়ে আপনারা আমার উপর চাপিয়ে দিয়েছেন অবিচারের বোঝা, যে মিথ্যের জন্য বিনা দোষী অপমান আর লাঞ্ছনার বোঝা আমি বয়ে বেড়াচ্ছি, সেই মিথ্যের খোলস আজ আমি খুলে দেবো। এই সেই মেয়ে যাকে আপনারা আমার স্ত্রী বলে ভুল বুঝেছেন। এই সেই মেয়ে যার স্বামীর সঙ্গে আজ আপনার মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন।
এই সেই মেয়ে যার সঙ্গে আমার পবিত্র ভাই বোনের সম্পর্ক। আর তাই আজ আমি এসে আমার বোনের অধিকার ছিনিয়ে নিতে। এসো বোন। আমার ভুলের জন্য যতদিন আমার বোন স্বামীর সোয়াদ থেকে বঞ্চিত ছিল তা আমি কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না। তোমার কাছে মিনতি করছি, তোমার ভালোবাসা দিয়ে ওর সেই বঞ্চনাকে ভরিয়ে দিও। আজ আমি দায়মুক্ত। দয়া করি তোমরা সুখে থাকো। পারভেজ, আমি ভুল করেছিলাম, আমি ভুল বুঝেছিলাম, কিন্তু তুমি কেন এলে না? কেন আমার ভুল ভাঙিয়ে দিলে না? বলো বলো পারভেজ, কেন কেন কেন? ভাইয়া, দেখো এই যে বধূ বেশ, এই বিয়ে সাজ, হে হাতের মেহেদি, এতে আমি নিজের হাতে লাগিয়েছি ভাইয়া, এ তো বৃথা যেতে দেব না। সবার ভুল ভাঙাতে এসে নিজে এত বড় ভুল করবেন তা তো হয় না। এসে গেছি। নতুন জামাই বউয়েরা যে যেভাবে যেখানে আছেন, অ্যাটেনশন প্লিজ, ওয়ান সিঙ্গেল শট। স্বামী